ভালোবাসার পরিণয়। মানুষ কতটা নির্দয় হলে নিজের স্বামী এককালীন ভালোবাসার মানুষটা দ্বিতীয় বিয়ের হলুদের অনুষ্ঠান দুচোখ মিলে দেখতে পারে। আপা, তোমার কি বুকে একটুও ব্যথা হচ্ছে না? নিজেকে এমন পৈশাচিক দুঃখ দিয়ে কি মজা পাচ্ছ? চিত্রা চোখে মুখে উদ্দীপ্ততা, অথচ যাকে প্রশ্ন করা হলো তার ভিতরে কোনো হেলদোলই নেই। সে নিরলস তাকিয়ে আছে তার পাশের বিল্ডিংয়ের ছাদে। দারুণ সাজসজ্জা আর বিয়ের অনুষ্ঠানে মুখরিত সেই ছাদ। বরবেশে বসে থাকা মানুষটা ভীষণ হেসে খেলে যে নিজের বিয়ের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তা বোঝাই যাচ্ছে। নিরুত্তর যেটা অধৈর্য হয়ে কিছুটা বিরক্ত কণ্ঠে বলল, চাঁদ আপা, এখন ভর সন্ধ্যাবেলা, চারপাশে কুয়াশার ছড়াছড়ি। এই অবস্থায় কেবল পাতলা একটা শাড়ি শরীরে জড়িয়ে আছো। শরীরটার এত অযত্ন করছো কেন? যার মনই সাথে নেই তারা শরীরের যত্ন দিয়ে কি হবে চিতাবাঘ? মৃত মানুষের মনেকে ওইসব ছুতে পারে না। থমকে গেল ততক্ষণে তার চাঁদনি আপার চোখ বেয়ে এক ফোঁটা মুক্তোর দানার মতো অশ্রু গড়িয়ে পড়ল। চিত্রা বড্র নাজুক ধরনের মেয়ে। কারো কান্না তার সহ্য হয় না, তার উপর যদি মানুষটা প্রিয় হয় তবে তো হলোই। চাঁদনি আপার কান্না দেখে কেঁদে দিল মেয়েটাও। হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমি কষ্ট পাচ্ছি আপা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। শাহাদত ভাই কেন তোমারে বুঝলো না? ছোট বোনের কান্না দেখে চমকে গেল চাঁদনি। তাড়াতাড়ি বোনকে বুকে জড়িয়ে আহ্লাদি কণ্ঠে বলল, কাঁদছিস কেন পাগলি? প্রেমে পড়লে ওই একটু কষ্ট পেতেই হয়। কষ্ট যদি সহ্যই করতে না পারলাম তবে কেমন ভালোবাসলাম বলতো? তোলপাড় করে ঝড় তুলল, প্রেমে পড়লে কষ্ট পেতে হয়? প্রেম অনুভূতিটা এত সুন্দর, তবে কষ্ট কেন পেতে হবে চাঁদনি আপা? চাঁদনি আরেকটু শক্ত করে হাতে জড়িয়ে রাখলো তার বোনটাকে। দৃষ্টি তার সেই পাশের ছাদটাতেই। লোকটা কি সুন্দর হেসে খেলেই না বিয়েটা করছে, অথচ এদিকে যে একটা মেয়ে জিন্দা লাশ হয়ে যাচ্ছে সে খবর কি লোকটার আছে? চিত্রা বোনের বুক থেকে মুখ তুলল, বেশ ফিসফিসিয়েই বলল, আপা, তোমাদের বিয়ের খবর না কেউ জানলো আর না এমন বিচ্ছেদের কথা কেউ জানবে। তুমি একটু স্বার্থপর হতে পারলে না আপা? জানিয়ে দিতে তোমার আর শাহাদত ভাইয়ের এত বছরের সম্পর্কের কথা। 8টা বছর তো মুখের কথা না। সে বিদেশ যাবে বলে তোমাকে বিয়ে করেও গেল, অথচ বিদেশের হাওয়া গায়ে লাগতে তুমি এমন অপছন্দের হয়ে গেলে? ভালোবাসা এতটা ফ্যাকাশে হয়ে গেল? বোকা বোকা কথা বলিস না চিতাভাগ। 8 বছর ভালোবেসেছে বলেই আমার সাথে তার চিরজীবন থাকতে হবে এমনটা কোথাও লেখা নেই, তাই না? ভালোবাসতে যেহেতু পেরেছে তবে দুচোখ মেলে তার সুখও আমি দেখতে পারবো। কাঁদিস না, এক জীবনে সব পেয়ে গেলে তো জীবনের মজাই নেই, তাই না? বলে কিছুটা থাক আপত্তি অপাত্তি। অথচ তুমি তো তার জন্য তোমার জীবনের 28টা বসন্ত অপেক্ষা করলে। সেটা অপেক্ষা সবসময় মিষ্টি কেন হতে হবে চিতাবাঘ? কখনো কখনো অপেক্ষা দিতে হোক পানসে, হোক রংহীন, হোক কিছু প্রেম উত্তাপ থাক। চিত্রা মহা বিরক্ত হলেও কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে আপার জন্য, অথচ আপা নিজেই নিজের প্রতি কত নির্দয়। আর সাহস হলো না এই বিচ্ছেদের গল্প দেখার। সে দ্রুত ছাদ পেরিয়ে চলে গেল নিজেদের ফ্ল্যাটে। ছাদে দাঁড়িয়ে থাকা চাঁদনি তা দেখে হাসল। 18 বছরের বোকা মেয়েটা কেমন আবেগে কেঁদে কেটে ভাসাচ্ছে বোনের কথা ভেবে। এই মেয়েটার জীবনে কখনো এমন দিন না আসুক, মেয়েটা যে সহ্য করতে পারবে না। চাঁদনি চোখ বন্ধ করলো। তার কাঁধ গলিয়ে পড়ে থাকা নীল রঙের জামদানি শাড়ির আঁচলটা তখন বাতাসে নড়ছে। শীতের কনকনে ঠান্ডা বাতাসে চাঁদনি কেঁপে কেঁপে উঠল। চোখে ভেসে উঠল কত সুখের স্মৃতি। যেই মানুষটাকে 20 বছর বয়সে খুব সযত্নে বুকে এঁকেছিল, তাকে যে সে চাইলেও মারতে পারবে না, কিন্তু মানুষটা তাকে মুছে ফেলেছে। নিঃসংকোচে, বিবেকও বাধা দেয়নি, হৃদয়ও না। অথচ সেই মানুষটার প্রিয় রংটাই শরীরে জড়িয়ে আছে আজ। ভালোবাসার মানুষটার সুখ দেখতেও ভালো লাগে, এটা কি তার আবেগীয় চিত্রা বুঝি? আরে পাশের ছাদে দেখি নীল জ্যোৎস্নার হাট। ব্যাপার কি? রাত বিরাতে চাঁদের এমন সৌন্দর্য, তার কারণ কি? চাঁদনি নিজের ব্যক্তিগত সময়টার অন্য কারোর হস্তক্ষেপে ভুরু কুঁচকালো। ঘাড় ঘুরিয়ে তার পেছনের দিকে তাকাতেই গোলাপের ন্যায় সুদর্শন এক ছেলেকে চোখে পড়ল। ছেলেটাকে দেখে সে অবাক হলো, কিছুটা বিস্ময় নিয়ে বলল, মিন্ময়, তুমি এভাবে কথা বললে? হ্যাঁ,
চাঁদনির প্রশ্নের বিপরীতে মিন্ময় নামের ছেলেটা ভীষণ আদুরে এক চিলতে হাসি দিল। বলল, মুখটা বলেছে সিনিয়র আপু, দেখলেই এই বেয়াদবটা আমার কথা শোনে না, যা মনে আসে বলে ফেলে ইন্দুবালা। চাঁদনি বেশ বিরক্ত হলো। মিন্ময়ের কথায় কিছুটা ধমকেই বলল, তোমাকে না বলেছি এসব অদ্ভুত নামে ডাকবে না আমাকে, আর আমি 4 বছরের বড়। আমাকে যেখানে তোমার আপু ডাকা উচিত, সম্মান করা উচিত, সেখানে তুমি এসব নামে ডাকছো। এত বেয়াদব কেন তুমি? সব আমার অসভ্য মুখের দোষ ইন্দুবালা। আর ইন্দুবালা নামটা কই অদ্ভুত? ইন্দুবালার ভাতের হোটেলের নামে একটা উপন্যাস আছে, তো জানেন না? কবি লিখেছিলেন ইন্দুবালার ভাতের হোটেল, আর আমি লিখব ইন্দুবালা রাগের হোটেল। সুন্দর হবে না? দিন দিন বেয়াদব হয়েছ যাও। তোমার ভাইয়ের ওখানে গায়ের হলুদ হচ্ছে, আর তুমি এখানে কি করছো? যাও ওখানে। আপনার পরিবার ওখানে অনুষ্ঠানে এসেছে, আর আপনি এখানে ছাদে এমন সেজে গুজে দাঁড়িয়ে আছেন কেন? ও বেশি সময় নিয়েছিলেন নাকি, সেজন্য তারা সাথে নেয়নি? আহা, আসুন এখান থেকে একটা লাফ দিয়ে আমার কোলে করে, ও সরি, আমাদের ছাদে চলে আসুন চাঁদনি। মিন্ময়ের দিকে তাকালো চাঁদনি। এমনিতেই তার মন খারাপ, তার উপর মেজাজ বিগড়ে দিতে এই ছেলে চলে এসেছে। বিরক্তিতে তেতো হয়ে উঠল তার ভিতর। সে মুখ দিয়ে অসহ্য রকমের একটা শব্দ করে হনহনিয়ে নেমে গেল ছাদ থেকে। তা দেখে খিলখিল করে হাসল মিন্ময়। সিনিয়রদের সাথে হেয়ালি করতে এত মজা এই ইন্দুবালাকে না দেখলে সে জানতই না। কঠিন রাগে রাগী মেয়েটা কেমন একটুতেই ফুঁসে ওঠে। মিন্ময়ের বড্ড ভালো লাগে। এসব ভাবনার মাঝে পেছন থেকে মিন্ময়ের ডাক আসতে সে ছুটে সেখানে চলে গেল। তার বেশ কাজ আছে আজ। তার বড় ভাইয়ের গায়ে হলুদ, সব দায়িত্ব তারই উপর। পড়ার টেবিলে মুখ গম্ভীর করে বসে আছে বাহার ভাই। তার সামনে চিত্রা বারবার একটা অঙ্ক ভুল করছে, আর বাহার ভাই চুপচাপ সেটা দেখে চলেছে। এক পর্যায়ে চিত্রা অধৈর্য হয়ে লেখা থামিয়ে দিল। ঠোঁট ফুলিয়ে চোখ গোল করে তাকালো বাহার ভাইয়ের দিকে। আহ্লাদে স্বরে বলল, বাহার ভাই, হচ্ছে না তো। এটা কি মাস? নিজের কথার বিপরীতে বাহারের অদ্ভুত প্রশ্ন শুনে কপাল কুঁচকালো চিত্রা। আনমনে বলল, এটা কি মাস? বাহারের কণ্ঠে আগের মতন গম্ভীরতা। ঝটপট উত্তর দিল, ডিসেম্বর। জানেন না এটা? জানবেন কিভাবে? সারাদিন চোখে মুখে রাগ লেপ্টে রাখলে কি আর কিছু পড়বে চোখে? পড়বে না। ডিসেম্বরের কত তারিখ? চিত্রা এবার নড়ে চড়ে বসল। বাহার ভাই অহেতুক কথা লোক না। যেহেতু সে জিজ্ঞেস করেছে, তার মানে কোনো জরুরি কিছু। কিন্তু কি? আজকে কি কোনো বিশেষ দিন? কই, চিত্রার তো মনে পড়ছে না। তার তো পড়া বাদে পৃথিবীর সব কথাই মনে থাকে। তাহলে আজকের দিনটার গুরুত্বটার কথা তার মনে পড়ছে না কেন? চিত্রা মুহূর্তেই দাঁড়িয়ে গেল। ছোট্ট স্বরে বলল, আজ ডিসেম্বরের 17 তারিখ, বৃহস্পতিবার, রাত 7:30 বাজছে। কিন্তু কেন জিজ্ঞেস করছেন? প্রশ্নটা করেছে ঠিক, কিন্তু উত্তর শোনার অপেক্ষা করল না সে। বরং খুব দ্রুতই টেবিলের সাথে লাগোয়া ক্যালেন্ডারের কাছে ছুটে গেল। ঘুরিয়ে দেখল, কই, সে তো এখানে লাল কালি দিয়ে দাগ দেয়নি। বিশেষ কোনো দিন হলে তো দাগ দিয়েই রাখত। তাহলে বাহার ভাই এত করে জিজ্ঞেস করছে কেন? চিত্রা আবার ব্যস্ততায় ছুটে এসে চেয়ারে বসল। আগ্রহী কণ্ঠে বলল, 17 তারিখই তো। আজ তো কোনো বিশেষ দিন না বাহার ভাই, তবে জিজ্ঞেস করলেন যে? চিত্রার প্রশ্নটা করতে দেরি, অথচ তার ফর্সা হাতটাতে কাঠের স্কেলের বাড়ি পড়তে দেরি হলো না। তাও একটা না, পরপর দুটো প্রহর করল। যেটা হতভম্ব বিস্মিত চোখে কেবল তাকিয়ে রইল। তার মস্তিষ্কে তখনও ব্যাপারটা বোধকর্ম হলো না। বাহার ভাই তাকে মারল কেন? কিন্তু কষ্ট করে চিত্রাকে মারের রহস্য বের করতে হলো না। তার আগেই বাহার বেশ উচ্চ কণ্ঠে বলে উঠল, তোমাকে তারিখ জিজ্ঞাসা করেছি, আর তুমি চলে গেছো বিশেষ দিন খুঁজতে। অথচ আর 3-4 মাস পর যে তোমার বোর্ড পরীক্ষা, তা তোমার মাথাতেই নেই। কি অদ্ভুত! ফেল তো করবেই, সাথে আমার মান ইজ্জত ডুবাবে। খাতায় বড় বড় ডিম নিয়ে আসবে, তারপর সবাই আমাকে বলবে, ওই যে দেখো, খাতায় ডিম পাওয়া চিত্রার টিচার যাচ্ছে, তাই না? এটাই চাচ্ছ তুমি, এলাকায় আমার নাম খারাপ করতে, তাই না? চিত্রার চোখে তখন অভিমানী অশ্রু হানা দিল। সে আর কিছু না বলেই চোখ মুখ ফুলিয়ে বইয়ের দিকে দৃষ্টি দিল। বাহার ভাইটা সবসময় বেশি করে। আজকে বাড়ির সবাই শাহাদত ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছে, কই, সে তো গেল না। একমাত্র বাহার ভাইয়ের রাগ করবে ভেবেই তো যায়নি।
তাছাড়া অবশ্য চাঁদনি আপার কথা ভেবেও সে যায়নি। কিন্তু সে যাই হোক, প্রথম কারণ বাহার ভাই। ঠিক 5 মিনিট খুব নীরবে অতিবাহিত হলো দুষ্টু চিত্রার। দুষ্টুমি করল না, ভাব এমন যে খুব বেশি মনোযোগ দিয়ে ফেলেছে পড়ার টেবিলে। বাহারও চুপ করে চিত্রার মতিগতি বোঝার চেষ্টা করছে। মেয়েটা বোধহয় বেশি ব্যথা পেয়েছে, না হয়তো এমন চুপ করে থাকার পাত্রী সে না। তার মাঝে বাহির থেকে তুমুল শব্দের গান ভেসে এলো। নীরব চিত্রাকে মুহূর্তেই সরব করে দিল। সে সুন্দর 2 হাত ঝাঁকাতে ঝাঁকাতে গাইতে শুরু করলো, দিলবার দিলবার ও দিলবার দিলবার। বাহার হতাশার শ্বাস ফেলে কপাল চাপড়ে বলে উঠল, একটা কথা আছে না, ময়লা যায় না ধুইলে স্বভাব যায় না মরলে। ঠিক সেই মুহূর্তে পাশের রুম থেকে বেশ শব্দ করে কিছু পড়ার শব্দ হলো। চিত্রা আচমকা থমকে গেল। মাথায় খেলে গেল চাঁদনি আপার কথা। কোনো অঘটন হলো না তো? গভীর রাত, চাঁদের রূপালি ছোঁয়া বাতায়নে কোল ঘেঁষে লুটোপুটি খাচ্ছে। মেঝেতে রুমটা আধারে নিমজ্জিত একেবারে। আবারও বলা যায় না, কিছুটা আলো জানালার ঝাপসা কাচকে লুকিয়ে এসে রুমটার খানিকটা আধার হালকা করার প্রচেষ্টা চালিয়েছে। জানালার ঠিক পাশে দাঁড়িয়ে আছে পুরুষ অবয়। কণ্ঠ ছেড়ে তার গান ভেসে এলো, কেউ রাখে মন, কেউ ভাঙে মন, মিলে নাহি সব। আরে কেউ ভাঙে মন, কেউ রাখে মন, মিলে নাহি সব। কারো মনের অভাব, কারো মন ভাঙায় স্বভাব। পুরুষ অবয়টার কিঞ্চিত দূরে হাঁটু মোড়ে বসে আছে। একটা নারী দেহ পিঠ গলিয়ে যাওয়া তার শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। মিনিটে মিনিটে কেঁপে কেঁপে উঠছে সেই কোমল দেহখানা। তার কিছুটা দূরে চিত্রা বিরস অসহায় মুখে বসে আছে। বড় বোনের কান্না যে তার ভীষণ কষ্টের কারণ, সে কথা সবারই জানা। বাহার ভাই গান থামালেন। গগন বক্ষে থাকা হাসি খুশি চাঁদের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠেই নারী চাঁদকে প্রশ্ন করলেন, চাঁদ, কাঁদলেই কি প্রেমিক ফেরে? তবে তোমাকে আমি কাঁদতে বারণ করব না, আর যদি না ফেরে তবে অবশ্যই বোকামি বন্ধ করতে বলবো। বাহার ভাইয়ের ছোট্ট বাক্যটাই মেয়েটার কান্নার দাপট কমিয়ে দিল। এতক্ষণ কান্নার শব্দ পাওয়া গেলেও এখন সবটাই নিশ্চুপ। একেবারেই যে সে কান্না বন্ধ করেনি তা না দেখেও বোঝা যায়। মন ভাঙার আর্তনাদ কি কথার মলমে কমাতে পারে? তবে আগের চেয়ে কমে গিয়েছে কান্নার স্রোত। বাহার ভাই কণ্ঠ আগের ন্যায় রেখে বললেন, তোমার ঘরে শব্দ হওয়াতে চিত্রা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমি পাইনি। যে মেয়েটা জীবনের 28টা বছর পার করেছে সে জানে জীবনটা কতটা মূল্যবান। আমার মতে ছেলেদের তুলনায় মেয়েদের জীবনটা এক অংশ হলেও বেশি কঠিন। এদেশে যে মেয়েদের বোঝা মনে করে, সে দেশে একটা মেয়ে 28 বছরের জীবনটা নির্দ্বিধায় বহু সংগ্রামের প্রাপ্তি। আর একটা সংগ্রামী মেয়ে কখনোই এত সুন্দর জীবন 2 আনার প্রেমিকের জন্য নষ্ট করবে না, তা আমার জানা ছিল। চোখের নিচে কালচে দাগ আর পোড়া ঠোঁট, কেমন অগোছালো ভঙ্গি তার, অথচ সেই অগোছালো মানুষটা কত সুন্দর করেই না কথা বলে। চাঁদনি আপার কান্নাও ততক্ষণে থেমে গিয়েছে। কণ্ঠস্বরও ভীষণ ভাজে অবস্থা। তবুও ভীষণ করুণ সুরে মেয়েটা বলল, বাহার ভাই, ভালোই তো বেসেছিলাম, ভুল তো করিনি, তবে শাস্তি কিসের পেলাম? ভুল মানুষকে ভালোবাসার শাস্তি পেলে। তুমি বুদ্ধিমতী, আশা করি ব্যথাটা ভুলে উঠে দাঁড়াবে। আর এই যে কাঁদছো, সেটা আধার ঘরে রাখবে। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে জেনে গেছে যে তুমি তাকে ছাড়া প্রচুর ভেঙে পড়বে। তবুও তো সে গিয়েছে, তাই না? সে তোমার চোখের জলের মূল্য দিলে কি যেত? তাহলে কেন কাঁদবে? তার সামনে তাকে কেন বুঝতে দিবে তুমি দুর্বল? আকাশের চাঁদ হাজারো তারার ভিড়ে থাকে, কিন্তু বলার সময় আমরা বলি সে একা, কিন্তু কখনো বলেছি সে দুর্বল? তাহলে মানুষ চাঁদ কেন দুর্বল হবে? আজ না হয় চাঁদ শোকে ডুবে থাকুক। কান্না করা ভালো, কষ্ট কমে যায়। কাঁদো, তবে সেটা যেন ঘরের বাহিরে না পৌঁছায়, কেমন? গ্লাসটা ভেঙে গিয়েছিল কেন? কষ্ট কমানোর জন্যই, তাই তো? তবে কমাও, সব ভাঙো, কিন্তু মনটাকে ভাঙতে দিও না। আসি, যাই তাহলে। চাঁদনি উঠে দাঁড়ালো। দিন দুনিয়ার কথা না ভেবে ছুটে গিয়ে আকস্মিকভাবে জড়িয়ে ধরল বাহারকে। চিত্রাও কিছুটা চমকে গেল, তবুও তার কষ্ট হচ্ছে। বাহার ভাই যে তার, কষ্ট হওয়াটা তো স্বাভাবিক। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে রাগী বাহার হাত রাখলো চাঁদনি আপার মাথার পেছনে। আদরে কণ্ঠে বলল, কেঁদো না চাঁদ, আমরা আছি তো, চিন্তা কিসের তোমার? মনে রেখো, তোমার সাথে আর কেউ থাক বা না থাক, তোমার এই বাহার ভাই আছে। চিত্রা ফ্যাল করে তাকিয়ে রইল বাহার ভাইয়ের দিকে। লোকটাকে যত দেখে ততই মুগ্ধ হয় সে। এই মুগ্ধতার শেষ কোথায়?
বেশ বেলা করে ঘুম ভাঙল চিত্রার। বেলাটা যে দিনের অর্ধবেলা হয়ে গিয়েছে সে খবর কি তার আছে? চোখে মুখে রোদের আদুরে চুম্বন দিতেই তার চোখ গেল ঘড়ির কাঁটার দিকে। তাকাতেই চক্ষু ছানা বড়া, বিস্ময় কিছুটা চিৎকার দিয়ে বলল, বেলা ৩টা বেজে গেল, অথচ কেউ আমায় ডাক দিল না। এটা কি আমার বাড়ি নাকি অন্য কোথাও চলে এসেছি? রুমের চারপাশে চোখ ঘুরিয়ে দেখল, না, এটা তো তারই ঘর, তারই বাড়ি। তবে কেউ তাকে ডাকলো না কেন? এই বাড়িতে এত বেলা অবধি ঘুমানো তো অসম্ভব। চিত্রা নিজের কোমর সমান চুলের গোছাটা মুড়িয়ে হেয়ার স্টিক দিয়ে বেঁধে নিল। হালকা বাদামি আর কালো রঙের মিশেলে চুলগুলো রোদের আলোয় চিলিক দিয়ে উঠেছে। বিরাট এক হামি দিল। কাল রাতে চা দাপার চিন্তায় তার ঘুমই হয়নি। তার উপর পাশের বাড়িতে উচ্চ স্বরে বক্সে তাকে বিরক্ত করে তুলেছিল। বাড়ির মানুষ ফেরার পর প্রায় শেষ রাতের দিকে সে ঘুমিয়েছিল, তাই হয়তো টেরই পায়নি। চিত্রা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দৈনন্দিন রুটিন অনুযায়ী রুমের উত্তর দিকের জানালাটা দিয়ে উকি দিল। ঘুম মাখানো কণ্ঠে খানিক চেঁচিয়ে বলল, ও টুনির মা, কই রে তুই? চিত্রাদের জানালার মুখোমুখি একতলা বিশিষ্ট বাড়ি থেকে একটা শ্যামলাবর্ণা মেয়ে উকি দিয়ে ফিচেল হাসল। ঠাট্টা করে বলল, তা ভোর হলো নাকি চিতাবাঘের? ভোর হয়েছে ভেবে উঠেছিলাম, ওমা উঠে দেখি এটা যে ভোর না, এটা দুপুর। মেয়েটি চিত্রার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। মেয়েটা চিত্রার প্রাণপ্রিয় বান্ধবী বনফুল। নামটাও অদ্ভুত, কিন্তু বাহার ভাই খুব আদর করে নাকি এই নামটা রেখেছে। বনফুল বাহার ভাইয়ের ছোট বোন আর চিত্রার ভীষণ কাছের লোক। দুই বান্ধবী আড্ডা জমে ওঠার আগেই চিলেকোঠার ঘর থেকে বাহারের রাশ ভারী কণ্ঠে ধমক ভেসে এলো, এই তোরা চিৎকার করে পাড়া মাথায় তুলছিস কেন? তোদের জন্য কি শান্তিতে থাকতে পারবো না? বনফুল, যা ঘরে গিয়ে তাড়াতাড়ি গোসল কর। বেলা ৩টা বাজে আর তুই গোসল ছাড়া ঘুরে বেড়াচ্ছিস। আর চিত্রা, তুমি তো সব কিছুর ঊর্ধ্বে। একটা এইচএসসি ক্যান্ডিডেট কিভাবে ৩টা বাজে ঘুম থেকে উঠে আমি ভেবেই অবাক হচ্ছি। যাও গিয়ে ফ্রেশ হও, কানের মাথা খেও না। বনফুল আর চিত্রা দুজনেই মুখ ভেঙচি কাটল। লোকটা সবসময়ই বেশি বেশি করে। চিত্রা ধূপ ধাপ পায়ে রুম থেকে বেরোলো। মা মা চিৎকার করে একটু ডাইনিং টেবিলের সামনে হাজির হলো। এ কী অবস্থা? রান্নাঘরে আজ বাড়ির মহিলা মহল নেই কেন? এ কী অবাক কাণ্ড! আজ তো শুক্রবার, মায়ের কলেজ নেই, তুহিন ভাইয়ের ভার্সিটি নেই। ছোট মারও তো রান্নাঘরেই থাকার কথা, বড় মায়ের তো ডেকে বাড়ি মাথায় তোলার কথা, অথচ কেউ নেই। বাবা, ভাইয়া, চেরি, বড় আব্বু কেউ নেই। কি অদ্ভুত! চিৎনার ভাবনার মাঝেই পেছন থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, বেশ গম্ভীর মেয়েলি কণ্ঠটা। বলে উঠল, চিতাবাঘ, মাত্র উঠেছিস? মিষ্টি মেয়েটা পেছনে তাকালো। স্বাভাবিক চাঁদাপাকে দেখে কিছুটা অবাক হয়ে মাথা দুলালো। কোমল কণ্ঠে বলল, ওরা সবাই বিয়ে খেতে গেছে। আমি, ওহি, চেরি আর তুই বাসায়, তাই রান্না করিনি। আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে আজ পেট পুড়ে খাবো। কি বলিস? যা তো দুটো গোসল করে আয়, আর বনফুলকে বল রেডি হতে, ওটারেও নিয়ে যাব, যা। চিত্রার ভিতর ভিতর তুমুল বিস্মিত হলেও প্রকাশ করল না। দুটো ছুটে গেল নিজের ঘরে। হাঁক ছেড়ে ডাকলো বনফুলকে। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। জীবনে বাঁচতে হলে কোনো নির্দিষ্ট একটা মানুষকে যে জীবনে থাকতেই হবে এমন কোনো কথা নেই। ওই নির্দিষ্ট একজন ছাড়া পৃথিবীটা অনেক বড়, আর বাঁচাও যায়। কেবল ভালো থাকা আর হয় না। বেঁচে যে থাকতে পারে সেটাই অনেক, ভালো থাকাটা তেমন গুরুত্বপূর্ণ না। ধানমন্ডির বিলাসবহুল এক রেস্টুরেন্টে আলিশান ছোপায় বসে আছে ওহি, চিত্রা, চেরি, চাঁদনি, বনফুল। বেশ জমিয়ে তারা আড্ডা দিচ্ছে সবাই। কেবল ওহি বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। মেয়েটা এত পড়ুয়া, এত পড়াশোনা মানুষ কিভাবে করে তা মাথায় আসে না চিত্রার। ওহি এত পড়ে বলেই চিত্রা তাকে তেমন পছন্দ করে না। বাড়ির সবাই কেবল তাকে ওহির মতন হতে বলে, চঞ্চল, ভদ্র, ঠান্ডা, পড়ুয়া। কিন্তু সবাই যদি একরকম হয় তবে পৃথিবী আর সুন্দর থাকবে? সব তো ওহিময় হয়ে যাবে। অথচ চিত্রার এই কথা বুঝতে চায় না কেউ। ওহির ভীষণ ধ্যান তার হাতের বইটার মাঝে, মাইন্ড রাইডার নামের একটি বই। যেহেতু সে সাইকোলজির স্টুডেন্ট, তাই এসব বই নিয়ে বেশি গবেষণা করে। ওর ধ্যান জ্ঞান যেন বই আর বই। হুট করেই ওহির বা হাতের তালুতে ছোট্ট ছোট্ট শীতল হাতের ছোঁয়া পেল। মুহূর্তেই চমকে গেল। বিস্মিত দৃষ্টিতে হাতের দিকে ঘুরতেই দেখে একজোড়া ছোট্ট আদুরে চোখ তার দিকে তাকিয়ে আছে। ওহি চমকালো, অবাক কণ্ঠে বলল, এই বাবু, তুমি কে? আধো আধো কণ্ঠে মিষ্টি করে উত্তর দিল, আইসক্রিমটা দেবে আমায় তুমি? তুমি তো খাবে না।
ওহি নিজের সামনে থাকা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটার দিকে তাকালো। বাচ্চাটার আদুরে মুখের দিকে তাকিয়ে সে আর না করতে পারল না, বরং মিষ্টি হেসে বলল, তুমি খাবে? দাও। কথাটা বলে বাচ্চার 2 হাত মেলে দিল। ততক্ষণে চিত্রা, চাঁদনি, 6 বছরের চেরি ও বনফুল উৎসাহী দৃষ্টি দিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। কি মিষ্টি ও আদুরে চোখ মুখ। ওহি আইসক্রিমের বাটিটা এগিয়ে দিল বাচ্চাটার দিকে। বাচ্চাটা সাবধানে হাতে সেটা ধরতেই কোথা থেকে এক পুরুষ ছুটে এলো। কিছুটা ধমক দিয়ে বলল, হুমু, তুমি পচা কাজ করছো কেন? কেন আন্টির আইসক্রিম নিচ্ছ? আন্টির আইসক্রিম আন্টিকে ফিরিয়ে দাও। সবাই ছেলেটার দিকে তাকালো। প্রাপ্তবয়স্ক পুরুষ বলা যায়, সাদা ধবধবে গায়ের রং, নাক মুখ সুন্দর, দেখতে এক কথায় অসাধারণ বলা যায়। নির্দ্বিধায় ছেলেটা এগিয়ে এসে বাচ্চাটার হাত থেকে আইসক্রিমের বাটিটা নেওয়ার চেষ্টা করতে কেঁদে দিল বাচ্চাটা। ঠোঁট ফুলিয়ে অস্পষ্ট স্বরে পড়ল, পাপা তুমি পতা, তুমি আইসক্রিম কিনে দাওনি। হুমুর কথায় ছেলেটা চোখ ছোট ছোট করে আরেকটা ধমক দেওয়ার আগেই উঠে দাঁড়ালো ওহি। বেশ বিরক্তিকর কণ্ঠে বলল, আশ্চর্য, বাচ্চাটা কি আদুরে, ওকে ধমক দিতে বিবেকে বাঁধে না আপনার? কি পাষাণ। ছেলেটা অবাক চোখে ওহির দিকে তাকালো, কপাল কুঁচকে বলল, আমার মেয়ে, ধমক দিব, আদর করব, সেটা আমার ব্যাপার। আপনি কে এসব বলার? ধমক দিবেন কেন? এত সুন্দর বাচ্চাকে কারো ধমক দিতে মন চায় কি? আজব। আরে আপনি ঝগড়া করছেন কেন ম্যাডাম? আমি ঝগড়া করছি? পাজি লোক একটা, বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, আবার আমাকে বলে আমি নাকি ঝগড়া করছি। ওহি রীতিমতো রেগে গিয়েছে। তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে চিত্রারাও। ছেলেটা আর কিছু বলল না। মেনু কার্ড থেকে আইসক্রিমের দামটা দেখে 1000 টাকার 2টি নোট ওহির হাতে ধরিয়ে দিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। মুচকি হেসে বলল, নেন ভদ্রনারী, আইসক্রিমের দাম। আকস্মিক ঘটনায় ওহি হা হয়ে গেছে। ছেলেটা তাকে অপমান করলো, টাকার গরম দেখালো। রাগে তার চোখে মুখ লাল হয়ে গেল, শরীর কাঁপা শুরু করলো। দাঁত কিরমির করে বলল, তোমরা কিছু বললে না আপা? চিত্রা, কিছু বললে না তোমরা? ছেলেটাকে এত বেয়াদব ছেলে। চিত্রা হা করে থাকা মুখটা বন্ধ করলো। দুতে উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও বলছি। কথাটা বলে ছেলেদার পিছনে ছুটল চিত্রা। হাঁপিয়ে যাওয়া কণ্ঠে ডেকে উঠল, এই যে হুমুর বাপ, দাঁড়ান তো ভাইয়া। বাচ্চাটাকে কোলে নিয়ে ভদ্রলোক দাঁড়িয়ে গেলেন। চিত্রা রেস্টুরেন্টের কিচেনের সামনে গিয়ে 2 মিনিটের মাঝে ফিরে এলো, হাতে আরেকটা আইসক্রিমের বাটি নিয়ে। রেস্টুরেন্টের সবাই মোটামুটি তাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। লোকটা নিজেও অবাক, সাথে আহি, চাঁদনি ওরাও। লোকটার হাতে ধরিয়ে দিল, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ভাইয়া, এটা হুমুর জন্য, ও না খেতে পারলে আপনি খাবেন। ছেলেটা হা হয়ে বোঝার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি। চিত্রা ডান হাত মেলে ধরল ছেলেটার দিকে, গম্ভীর কণ্ঠে বলল, এবার 3000 টাকা দেন। ছেলেটা সহ উপস্থিত সকলে অবাক, বিস্মিত হয়ে গেল। বিস্ময়ের মাত্রা আকাশের ছোঁয়ার সাথে সাথে ছেলেটা কিছুটা উচ্চ স্বরেই বলল, কি? এবার 3000 টাকা দেন আমাকে আগে। কিন্তু কেন? ওহি আপার আইসক্রিমের দাম ছিল 200 টাকা, কিন্তু আপনি তাকে দিলেন 2000 টাকা। আমি যেটা দিলাম সেটার দাম 300 টাকা। এবার ওহি আপার টাকা অনুযায়ী আমাকে 3000 টাকা দেন ভাইয়া এবার। চিত্রার কথায় তাজ্জব বনে গেল সবাই। মুহূর্তে হাসির রোল পড়ে গেল সেখানে। লোকটাও হেসে দিল, ঠিক করে প্রশংসা করে বলল, বিনোদন আর কিঞ্চিত অপমান হয়ে গেল। গুড, চলবে ইনশাআল্লাহ।